আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাইরা, বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি দীর্ঘদিন পরে আপনাদের সামনে এসেছি। আসলে ব্যক্তিগত সমস্যার কারণে আমার ভিডিও করা হয় না। তো তারপরও 5ই আগস্ট এর পরে আপনাদের সামনে খুব কম এসেছি। আজকে আমি বর্তমানে কিছু পরিস্থিতি নিয়ে অল্প কিছু কথা বলতে চাই। তো আমি প্রথমত আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বাংলাদেশের দ্রব্যমূল্য। দেখা যাচ্ছে যে কিছুদিন যাবৎ দ্রব্যমূল্যের এত পরিমাণ দাম বেড়ে গিয়েছে যে দেশের মানুষের কাছে এখন দ্রব্যমূল্য একটি আতঙ্কের বিষয়। বিশেষ করে খেটে খাওয়া মানুষের কাছে তো এখন দ্রব্যমূল্যর বিষয়টা সোনার হরিণ হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। এখন বর্তমান সরকার যিনি তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এখন তাকে নিয়ে প্রশ্ন অনেকে করে যে তাহলে সে কি করছে, সে কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না, কি জন্য সরকারে এসেছেন, দরকারটা কি? তাহলে তো আগের দিনই ভালো ছিল, যে দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণে ছিল মোটামুটি ভালো। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাড়তেছে, এত পরিমাণ বাড়েনি। আসলে সব কিছুর মূলে তো রয়েছে সিন্ডিকেট, এটা আমরা সকলেই বিশ্বাস করি এবং মানি। এখন আমার মতে যে আপনি সিন্ডিকেট ভাঙবেন, এই সিন্ডিকেট আপনি কিভাবে ভাঙবেন? আপনি যারা সিন্ডিকেট করে, গত 17 বছরে তো মানে বাংলাদেশটা পুরোই দখলে রেখেছিল আওয়ামী লীগ। সকল কিছুতে আওয়ামী লীগপন্থী যে দস্যুরা রয়েছে তারাই চেটে চুটে খেয়েছে, তারাই রয়েছে। এখন আমার একটি বিষয়ে প্রশ্ন আপনাদের কাছে, যে যে 17 বছরে যারা দস্যুরা ছিল, মানে উপরস্থ থেকে নিচের পর্যন্ত সকল কিছুতেই তো আওয়ামী লীগের হাত ছিল। তাহলে সেখান থেকে কয়েকজন লোকের আওয়ামী লীগের শাস্তির আওতায় আনা হয়েছে এবং তাদের উচ্ছেদ করা হয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে কয়জনকে উচ্ছেদ করা হয়েছে, এবং ব্যবসায়ীকে এখন মনে করবেন একটা লোক খাসা আওয়ামী লীগ জন্ম থেকে, সে ব্যবসায়ী, একজন বড় বড় ব্যবসায়ী, সে সিন্ডিকেটকারী, কিন্তু সে রাজনীতির সাথে কোনোদিন জড়িত হয়নি, আপনি জানেন না সে আওয়ামী লীগের লোক। তাহলে আপনি কিভাবে ওই লোকটাকে আপনি শাস্তির আয়তায় আনবেন এবং ধরবেন? উপায় নেই। এখন মূলত আমরা সিন্ডিকেটটা কিভাবে ভাঙবো সেটা তো সরকার আমার চাইতে ভালো জানে, এবং আপনারা যারা আছেন তারাও আমার চাইতে হয়তো ভালো জানেন। কিন্তু আমার কথা হলো যে আপনি ওই চাইয়ে 10,000 টাকা জরিমানা করলে, অথবা সামান্য একজন দোকানদারকে যাইয়ে যদি ধরেন যে তুমি কত পেঁয়াজ 10 টাকা বেচতে আসছো কেন, তোমার কেনা হলে 100 টাকা, অথবা তুমি এত পরিমাণ বেশি লাভ করতেছো 10 টাকা। এখন ওই লোকটা তো চাঁদা দিয়ে আনা লাগে। এখন এই চাঁদা তো আপনারা দেশের ধ্বংস করতে পারেন নাই। এক পার্টি গেছে, আর এক পার্টি আইয়ে চাঁদা লইতে আছে, তারাই আবার মুখে নীতি কথা বলে। এখন যদি আপনি এই বাংলাদেশের এই সমস্ত চাঁদাবাজি, দুর্নীতিবাজি
দ্রব্যমূল্য যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তো আপনাকে আইন কঠোর হইতে হবে। কথা হলে যে যারা আমদানি, যারা যে বাংলাদেশের আমদানি আরো বেশি করে বাড়াতে হবে, বেশি করে আপনার বিশেষ করে অন্যান্য রাষ্ট্রের সাথে করতে হবে, যোগাযোগ করতে হবে। এখন আর আইনটা করা করতে হবে এরকম যে সিন্ডিকেটকারী তাদের আপনি সরাসরি 10 বছরের জেল দিয়ে দেন, একজন সিন্ডিকেটকারী পাইবেন। এখন মূলত সিন্ডিকেটের যে গোড়া, আমি আগায় যতই কাটেন, কলা গাছের মতো, কলা গাছ আপনি যতই আগা দিয়ে কাটেন না কেন, ওই ঠিকই কিন্তু ওই বারবার ওইটা উঠতেই থাকে, গাছটা হইতেই থাকবে। কিন্তু আপনি যদি গোড়ার দিয়ে যদি ভালোভাবে যদি মানে উগলিয়ে যদি উঠাতে পারেন, তাহলে কিন্তু আপনি কি হবে আপনার, তাহলে আর হইবে না। তো সিন্ডিকেটের ব্যাপারটা এরকমের, আপনি গোড়ায় একদম একটা কঠিন শাস্তি করেন, 10 বছরের জেল দেবেন, 20 বছরের জেল দেবেন। কথা আমার কথা হলে দেবেন এই কথা না, এই জন্য তো বাংলাদেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হইতে হইবে। আইন তো পরিবর্তন করতে হইবে। শেখ হাসিনার করা যে সংবিধান ওই ওগুলো দিয়ে যদি আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে যান, তাহলে আপনি তো পারবেন না ভাই। এটি তো কথাগুলো আমার সরকারের, বর্তমান সরকারের উদ্দেশ্যে যারা রয়েছেন তাদের প্রতি, যে আইনকে দরকার হলে সংশোধন করবেন, দেশের মানুষকে তো বাঁচাতে হইবে। এখন আপনি নির্বাচন দিয়া এটি দিয়ে কি করবেন? দেশের মানুষ অস্থিরতায় রয়েছে, অন্ধকারে রয়েছে, যে দ্রব্যমূল্য এত পরিমাণ বাড়তে আছে, কি করবো আমরা, কি খাবো? ব্যাপারটা তো আমাদের কাছে একই। আমরা যারা বেকার রয়েছি, ছোটখাটো চাকরি দিয়ে তো আর ভবিষ্যৎ হয় না। কিছু কিছু কোম্পানি আছে যা ওই ঢুকাইয়ে 10,000 টাকা বেতন দেয়, ওই 20 বছর 30 বছর ওই 10,000 টাকাই দেবে, ওটা দিয়ে তো আর ভবিষ্যৎ হয় না সকল মানুষের। তো সেক্ষেত্রে দ্রব্যমূল্যের ব্যাপারটা হলে যে 2 দিন পর পর দাম বাড়তেই থাকে, এটা তো রোধ করতে হলে আপনাকে আইনকে কঠোর করতে হবে। আইন কঠোর করে কঠিন শাস্তি দিতে হবে, এবং এক কথা গোড়া দিয়ে উগলেই ফেলাইতে হইবে। এবং বাংলাদেশে আপনার যে আবাদি জমি রয়েছে, কোনো জমি ফেলে রাখা যাবে না। এটা আমার কৃষক ভাইদের প্রতি উদ্দেশ্য, যাদের বাবা মা কৃষক রয়েছে তাদেরও জানাবেন যে জমি ফালাই রাখবো না, দরকার হলে ওইখানে কয়েকটা গাছ লাগাই দেব। বিশেষ করে শাকসবজি যদি নিজেরা চাষ করে খাইতে পারেন তাহলে তো অনেক ভালো। আমি তো আবার আব্বারে পরামর্শ দিই যে এরকমের যদি না ফালাইয়া, এবং সে যদি আলহামদুলিল্লাহ সে ভালোই কোনো জমি ফালাই রাখে না, গাছ যাইয়া যতগুলা পারে অতগুলো নিয়ে আসে, জাগান থাক আর না থাক আপনার। তো তারপরে কৃষকদের বাঁচাতে হলে যে আপনার সারের, বীজের, এগুলোর দাম কিন্তু কমাতে হবে। আমরা এটা দাবি করব যে কৃষকদের বাঁচাতে হবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, দেশ বাঁচলে বাঁচবে দেশের জনগণ। সেক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে করতে হবে। এবং এই 17 বছরে আবার অনেকে বলতে আসে যে যে কি উন্নয়ন, তো এইটা কারেন্ট চলে যায়, এগুলো তো আজ যারা আওয়ামী লীগপন্থী তারা তো এগুলো বেশি করে, বেশি বলে। এখন তাদের কাম হইলে যে সরকারের খুঁটিনাটি তুলে ধরবে, ঠিক আছে। এখন এই যে 17 বছর যে ঋণ করে গেছে সরকার, এই ঋণগুলো কি জনগণ ঠিকই আপনার ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, কারেন্ট বিল দিচ্ছে, তারপর কারণ নিয়ে এত কথা কেন? ওই আদানির কাছে এই টাকাগুলো কোথায় গেছে? বাইরে পাচার করে দিচ্ছে, সকলেই জানে। সরকারের উচিত হলে এই বিষয়গুলো উপস্থাপন করা। সরকার যে উপস্থাপন করবে, সরকারই তো বসে রয়েছে আওয়ামী লীগের দোসররা। আওয়ামী লীগের লোকরা কি আওয়ামী লীগের সমর্থকরাকে এরপর আপনি রাষ্ট্র সংস্কার করবেন? রাষ্ট্র কখনোই সংস্কার হবে না, আপনি যতই চেষ্টা করেন। এই যে ফারুকের মতো একজন সমকামিতা প্রমোটকারী, সে এখনো রাষ্ট্রে রয়েছে। কিভাবে সে রাষ্ট্রে থাকে? 2000 মানুষের রক্তের বিনিময়ে মানুষ 5ই আগস্ট যাইয়া
সরকার উচ্ছেদ করছে, সেখানে আপনি সেই দোসরদেরই রাখিয়া পাঞ্জাবি পায়জামা পরাইয়া, ঠিক আছে, এক একজনের দেখলাম তো বেন থেকে বেরোইলো, এক একজনের মানে এতে কোনো চিন্তার ছাপই নেই। আর আল্লামা মামুনুল হক, তাকে দেখলাম আদালতে মানে এমন কাঁধে ওঠে, হাতটা শিকল করাই, মানে আলেমদের প্রতি 17 বছরে যে অত্যাচার জুলুম নির্যাতন করেছে সেটা চিন্তা ধারণার বাইরে। আর এখন যেদের দেখলাম আনা হইলো কোর্টে, উঠানো হলো, এমন যে জামাইদের উঠাইতে আছে, তাদের শ্বশুর বেরিয়ে আনতেছে। তাহলে আপনি আওয়ামী লীগের লোকজন রাখকে, ঠিক আছে, প্রশাসনে, তারপর রাষ্ট্র সংস্থা, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, পারবেন না আপনি যতই চেষ্টা করেন। এই যে ঋণ, আদানির কাছে যে কত হাজার কোটি টাকার ঋণ, তারপরে বাংলাদেশি কোম্পানিগুলো বন্ধ রাখিয়া লাখ লাখ বেকার ছেলেপেন পড়ে রয়েছে, ভারতীয় বার যাইয়ে বইসে পায়। এই যে ভারতীয় সবকিছু, মানে মনে হয় যে আমরা একটা দেশের প্রতি 17 বছরে একটা পরনির্ভরশীল হয়ে গেছিলাম। নিজের দেশে তো সবকিছু তৈরি করতে হবে। মানুষের আসলে 17 বছরে অনেক আর বাঙালি তো বাইরের মানুষ, যদি বাঙালি যে কথা বললাম না, মানুষের জাত না আমরা বাঙালি। আমরা কে আর পাইন মারবো, কে আর ক্ষতি করবো, কার কাছে সুদ আদায় করবো, কার কাছে 5 টাকা বেশি লাভ করবো, এগুলো খুঁজি। এগুলো দিয়ে তো আমাদের দেশের মানুষেরা তো বের হয়ে আসতে হইবে। আসলে বাংলাদেশের আইন, এটা কোনো আইনের ভিতরে পড়ে না। আমি এটা ব্যক্তিগত মতামত আমার, ঠিক আছে, হয়তো বলতে পারে আমি রাষ্ট্রের বিপক্ষে কথা বলতেছি। আরে ভাই, রাষ্ট্রের বিপক্ষে না, আমি আমার দেশের পক্ষে কথা বলতে আছি। দেশকে কিভাবে সংস্কার করা যায়, আমার থেকে আমি একটা পরামর্শ দিতে আছি। আপনারা যদি মনে হয় যে এইগুলো সঠিক, আপনারা তুলে ধরুন, সরকারের কাছে বলতে হইবে। আর বলবেন কার কাছে? এত যেই সরকার আছে হলে আওয়ামী লীগ, এক কথায়। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনি কি একা একা সবকিছু কি করবে? ওনার যারা আপনারা আছেন, ঠিক আছে, আপনারা খাটতে হবে, মানুষের কাছে যাইতে হবে, বলতে হবে, ভাই 17 বছর এই অবস্থা, আমরা তো আর অল্পতে পারবো না। আর আবার শুনতে আছি অনেকে চাইতেছে সব দলের ক্ষমতা চায়, আওয়ামী লীগ মানে একটু ভুলে গেছে, মানে নির্বাচনে যায়, আওয়ামী লীগেরও নির্বাচন যায়। হ্যাঁ, ওদের 17 বছর যে মারছে টারছে, এগুলো সবাই ভুলে গেছে। খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক যে 17 বছরের জঞ্জাল অল্পতে বাঙালি ভুলে যায়। এটা তো বাঙালির রোগ, আমাগো, যে আমরা ভুলে যাই অল্পতে কি হয়েছিল না হয়েছিল। নির্বাচন, অনেকে নির্বাচন চাইতে আছে, এখন রাষ্ট্র সংস্কার করে। আমার কথা হলে, অত কথা আমি বেশি বাড়াবো না, যে আওয়ামী লীগের লোকজন রেখে, যে ফারুকের মতো লোক প্রমোটকারী, এদের মনে করবেন যে আওয়ামী লীগ মধ্যে লোক রেখে কখনো রাষ্ট্র সংস্কার সম্ভব না, হবে না। এটা আমি 100% বলে দিতে চাচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে না যতদিনে গোড়া থেকে উগলে না উঠাইবেন। সিন্ডিকেট কায়দের কঠিন শাস্তি, ফাঁসির ব্যবস্থা করেন, আইন পরিবর্তন করে, তাহলে সম্ভব হবে না। বাংলাদেশের বেকারত্ব যদি দূর করতে হয়, কর্মসংস্থান তৈরি করতে হবে। বাংলাদেশে এমনই একটা অবস্থা যে যোগ্যতা ছাড়া কোনো জায়গায় বাদ নাই। এখন একটা ছেলে মনে করবেন যে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছে, ঠিক আছে, পড়াশোনায় ভালো। এখন আমরা একটা ব্যক্তি যোগ্যতা সম্পন্ন, সে যোগ্যতা খুঁজে পাইবে কই? আমি বাড়ির দিন নিয়ে দেবে না, মা বাবার জন্মের সময় প্যারে ঢুকিয়ে দিচ্ছে এই বিষয়ে তো যোগ্যতা আছে। আরে ভাই, একটা ছেলে ঢুকবে ওইখানে, তার মনে করবে যে এবিলিটি হইবে, আমার ওখানে 6 মাস 1 বছর চাকরি করবে, তারপর তার তো যোগ্যতা হইবে। আর খোঁজেনি যোগ্যতা লাগবে 2 বছর চাকরিতে, দেখতেছে যে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত পরে কথা বলবো, কারণ এই বিষয়টা নিয়ে অনেক বড় একটা ডিসকাস রয়েছে। তো আমি আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, সেক্ষেত্রে আওয়ামী লীগ মধ্যে লোক রেখে কখনোই
রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, এদেরকে উচ্ছেদ করুন এবং দেশের কৃষকদের বাঁচান। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের আজকে দেশের পরিস্থিতি নিয়ে কথা বললাম মোটামুটি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।